দাড়িকে তো বাসরের সম্মান নিতে পাঠালাম, কিন্তু দাড়ি এখনো তো আসলো না। দাড়ি কোথায় কোথায় দাড়ি? সদাগর মশাই, আমি এসে গেছি আপনার এই রাজপ্রাসাদ থেকে। হ্যাঁ দাড়ি, আমি গিয়েছিলাম সেই সাতালি পর্বতে, আপনি আমাকে পাঠিয়েছিলেন বাসরের ঘরের সংবাদ জানতে। হ্যাঁ হ্যাঁ বলো বলো দাড়ি, বাসর সংবাদ কি? কিন্তু সদাগর মশাই, আমি তো আপনার বাড়ির কর্মচারী, আমি যে সেই কথা আমার মুখে উচ্চারণ করতে পারছি না। কি হয়েছে দাড়ি? বলো 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 দাড়ি। আপনি যে সহ্য করতে পারবেন না সদাগর মশাই। বলো বলো দাড়ি, কি হয়েছে? বাসের সংবাদ কি বলো? ও সদাগর মশাই, হ্যাঁ হ্যাঁ বলো। আপনার আর আমাদের রানী মায়ের যে একটি মাত্র পুত্র সন্তান ছিল, হ্যাঁ হ্যাঁ বলো বলো দাড়ি। সে যে সর্বঘাতে মৃত্যু হয়ে ওগো নগরবাসী গণ, তোমরা দেখেছো আমি কত বড় স্বার্থপর। কি কথা শোনালি দাড়ি? হ্যাঁ সদাগর মশাই, আমার লক্ষ্মীন্দর, আমার লক্ষ্মীন্দর কি? না 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 দাড়ি দাড়ি, তুমি ভুল দেখেছো দাড়ি। দাড়ি তুমি সঠিক কথা বলো দাড়ি। সদাগর মশাই, হ্যাঁ হ্যাঁ বলো দাড়ি। আমি যখন বাসুদের অলি গলি দিয়ে প্রবেশ করছি, হ্যাঁ হ্যাঁ তখন আমি একটা কান্নার ধ্বনি শুনতে পেয়েছিলাম। তারপর তারপর বলো। আমি ধীরে ধীরে আমি বাসরের মধ্যে প্রবেশ করলাম, দেখলাম বেহুলা অঝরে কাঁদছে। হ্যাঁ হ্যাঁ তারপর? আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ হ্যাঁ বলো দাড়ি। ওগো বেহুলা, তুমি কাঁদছো কেন? বেহুলা আমাকে কি উত্তর দিল জানো? হ্যাঁ, বলো বলো। বললে, হে দাঁড়ি, তোমাদের ভাই লক্ষিন্দর লক্ষ্মীন্দর সর্বঘাতে মৃত্যু হয়েছে। তবু আমি বিশ্বাস করিনি সদাগর মশাই। ও শঙ্কর, আমি লক্ষিন্দরকে যখন আমার মুখে নিতে গেলাম, দেখি তার সারা সোনার রঙ্গ যেন নীল হয়ে গেছে। ও লক্ষ্মীন্দর, ও কুল দরিয়ার বাঁধ ভেঙে আমাকে ছেড়ে, আমাকে ছেড়ে আমার লক্ষ্মীন্দর চলে যেতে পারে না রে লক্ষ্মীন্দর। সদাগর মশাই, আমি এই দীর্ঘদিন ধরে আপনার এই রাজপ্রাসাদে দাঁড়িয়ে হয়ে আছি। আজ আপনার কাছে আমি একটি কথা চাইব, বলুন আপনি আমাকে দেবেন কিনা? ও লক্ষ্মীন্দর, ও সওদাগর মশাই, আমি যে আপনার এই রাজবাড়ির দাঁড়িয়ে ছিলাম, আজ আমি আমার এই দাঁড়ির চাকরি থেকে ইস্তফা দেব। দাড়ি, ও দাড়ি, তুমি যাও দাড়ি, তোমার রানী মায়ের এই সংবাদটা তুমি দিয়ে এসে দাড়ি, যাও দাড়ি যাও। সদাগর মশাই, না না রানী কথা, এই কথা রানীকে বলো না, রানীকে বলো না। না না আমার ছনকা, আমার ছনকা কিছুতেই এই এই পুত্র সবাই সহ্য করতে পারবে না, সদাগর মশাই, পারবে না। ওই যে রানীমা
আসছে। ওগো রানীমা, একটু এগিয়ে দেশকে এসে দেখুন, আপনার কপাল ফুড়েছে। অকুল দরিয়ার বাঁধ ভেঙে চলে গেল। বাসনের সংবাদ কি? ওই তো চলে বলুন আসছে। বলুন কানেশ্বর, বাসনের সংবাদ কি? হ্যাঁ, ওই তো চলে কাছে। আমি আমি এখন ওর সাথে কি বলবো, কি বলবো? ঝনকা, ও শঙ্কর, আমি কেমন করে আমার ঝনকারের সহিত আমি বলবো যে আমার পুত্র না 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 না, আমাকে তো বলতেই হবে, বলতে হবে। কিন্তু জ্ঞানেশ্বর, শঙ্কর শঙ্কর বলে থামলেন যে? বলুন বলুন বাসনের সংবাদ কি? ঝনকা, আমাকে আমার আর বলার কিছু নেই তোমার কাছে ঝনকা। আমি এ কথা তোমার সাথে কি করে বলবো ঝনকা? বলুন বলুন জ্ঞানেশ্বর, বাসনের সংবাদ কি? পাশের সংবাদ, আমাদের একমাত্র স্ত্রী লক্ষিন্দর আমাদের ছেড়ে ওরে ওরে লক্ষিন্দর, এই সমুদ্রের বাঁধ ভেঙে চলে গেলি বাবা। এই জন্ম দেখিনি মাকে রেখে তুই কেমন করে গেলি বাবা? পুত্র সজ্জা ভীষণ জ্বালা বাবা, আমি কেমন করে সইব ঠাকুর? পুত্রে শঙ্কর, এই পুত্র হারা সমুদ্রের সোনার
শঙ্কর, ও ছলকা, আর দুঃখ করিও না ছলকা। বলো, এ সংসারে কে কার পুত্র, কে কার কন্যা, কে কার জামতা? এ তো মায়ার সংসার। যার যদি নিয়তি শেষ হয়ে যায় সে তো চলে যায় ছলকা। তাই বলছি ছলকা, তুমি উঠে এসে ছলকা, চলো এই সংসার ছেড়ে, এই সংসার ছেড়ে এই আমরা সেই শিবের আরাধনায় যাই। আমরা মাঝপথে পড়ে থাক এই স্মৃতি দাঁড়ানো সংসার। জ্ঞানেশ্বর, আমি আর কোথায় যাব? আমি আর চলতে পারছি না, আমার সর্বাঙ্গ যে অসর হয়ে আসছে। পিতা, আমি আপনাকে পায়ে ধরি, আমাকে 5টি রামকদলী গাছ কেটে বেহুলা, বেহুলা, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আমি আমার যে তুমি সতী নারী। বাস্তি বসিত সেই বিশ্বাসের প্রতিদান এমন ভাবে করলে না, 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 বেহুলা। আমি ভাবতে পারছি না যে বেহুলা সতী মেয়ে সর্বঘাত করতে পারে না আমার লোকের দ্বারকে। তুমি কেমন সতী? তুমি বাসর ঘরে পতিকে খেলে তুমি কেমন সতী? বেহুলা, তুমি জবাব দাও, তুমি জবাব দাও। পিতা, আমি বাসরের মধ্যে জেগেছিলাম, হঠাৎ যেন আমার চোখে কাল নিদ্রা চলে গেল, আমি নিদ্রা হয়ে গেল। পিতা, উঠে দেখি আপনার একমাত্র পুত্র সেই সোনার সিংহাসন ছেড়ে আর আমি তাই বলছি পিতা, আমি তো সতী মায়ের সতী কন্যা, আমাকে 5টি রামকদলী গাছ কেটে একটি গলার মানদোষ করে দেন। বেহুলা, বেহুলা, তোমার স্বামী বাসর ঘরে তোমার সামনে তাকে সর্বদর্শন করলো, তুমি এমন সতী তাকে কিছু করতে পারলে না। আর এখন তুমি আমার কাছে রামকদলী গাছ কেটে যাচ্ছ, আমি জলে ভেসে যাবে মরা পতিকে নিয়ে। এতে রাজার কি কোনো সম্মানও থাকবে যে হ্যাঁ লোক উপদ্রব করবে? না 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 বেহুলা, ঠিক না, না, তোমাকে আর আমি বিশ্বাস করতে পারছি না বেহুলা। যে নারীর সামনে থেকে একই বিছানায় থেকে যায় সর্বদর্শন করতে পারে, না, 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 না। পিতা, এই সমাজে কেউ যদি মারা যায় তাকে চিতায় দাহন করা, তার তো আর শরীর থাকে না পিতা,
তাই পিতা, আমি আপনার করজোড়ে বিনতি করে বলছি, আমাকে 5টি রামকদলী গাছ কেটে একটি কলার মান্দাস করে দিন। আমি ভাসিতে ভাসিতে দেবসার উপরে যাব। ঠিক আছে বেহুলা, তুমি যখন এমন ভাবে বলছো, ঠিক আছে, আমি আমি ব্যবস্থা করে দিচ্ছি। আমি আমি তোমার মানদোষ তৈরি করে দিচ্ছি। কোথায় কোথায় দাঁড়ি? পিতা, আবার কি বলছেন সদাগর মশাই? আবার এই অসময় আমাকে কেন ডেকেছেন সদাগর মশাই? হ্যাঁ হ্যাঁ, তোমাকে তোমাকে একটা মানদোষ তৈরি করে দিতে হবে। কিসের মানদোষ তৈরি করব আমি সদাগর মশাই? হ্যাঁ 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 দাঁড়ি, হ্যাঁ তুমি যাও বেহুলা, লক্ষিন্দরকে নিয়ে সেই ভাসতে ভাসতে সরোবরে যাবে। তাই ঠিক আছে তোমাকে সদাগর মশাই, একটা মানদোষ তৈরি করে দিতে হবে। আমি তো আপনার কর্মচারী, আপনার কথা তো আমাকে অক্ষরে অক্ষরে পালন করে দিতে হবে। হ্যাঁ তাই আমি চললাম আপনার সেই রাম কদলী বাগে। আমি 5টি রাম কদলী গাছ কেটে ভাই লক্ষিন্দারের জন্য একটি মানদোষ করে নিয়ে আসবো। চলো চলো প্রিয়সী, আমরা আমরা এখন সেই শিবের আরাধনায় যাই। চলো 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 প্রিয়সী, চলো। দেখুন মায়েরা, আমি আমার 4 সৌদাগরের ওই রাম কদলী বাগ থেকে 5টি রাম কদলী গাছ কেটে একটি মানদোষ করে নিয়ে এসেছি। তাই আমি আপনাদের সামনে এই মানদোষ নিয়ে যাব। আমার ভাই লক্ষিন্দর এবং আমার মধুমাতা ভাসিতে ভাসিতে দেব সারা পড়ে যাবে। তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ, দয়া করে আপনারা এই মানদোষটিকে দেখে নিন। আমার আমার বৌমা যে এই মানদোষে ভেসে যাবে, তাই আপনাদের কারো যদি দেবার কিছু থাকে আপনারা এই মানদোষে দান করুন। ওগো সদাগর মশাই, আপনি হেনকাল অপেক্ষা করুন। আমি এই চম্পাকনগর ভূমিয়া আপনার মানদোষ এনে দিচ্ছি। শীতে যাব গো, ধূপান তো গাটে রে আমার প্রাণ পাখিকে তুলে দাও গো দাসী, কলার মানদোষে
ওগো বেহুলা, আমি মানদোষ তৈরি করে এনেছি বেহুলা। এই না তোমার মানদোষ। কলার মাদসে আমার ওগো বেহুলা, কলার মাদসে ওগো বেহুলা, এই দেখো আমি আমার ভাইকে এই কলার মানদোষে তুলে দিলাম এবং তোমাকে আশীর্বাদ করি তুমি আমার ভাই লক্ষিন্দরের জীবন ফিরিয়ে আনো। ওগো বেহুলা, আমি আশীর্বাদ করি তুমি ফিরে এসো। একবার ভাসে একবার ডোবে না বেহুলা নাতিনি রে আমার প্রাণ ও দিকে তুলে দৌড়ে দাসি গলার মাদসে শীতে যাব শীতে যাব চাপা তলার আমার প্রাণ গো দিকে তুলে দৌড়ে দাসি গলার মাদসে একবার ভাসে একবার ডবে না, একবার ভাসে একবার ডবে না বেহুলা রাখিনি রে আমার প্রাণ পো দিকে তুলে দৌড়ে দাসি গলার মাদসে ভাসিতে ভাসিতে যাব গো, ভাসিতে ভাসিতে যাব চাপা তলা রে আমার প্রাণ পো দিকে তুলে দৌড়ে দাসি গলার মাদসে আমি এখন কিভাবে আমার বাবার বাড়িতে খবর পাঠাবো? হয়তো আমারও মনে পড়েছে আমার যে ছোটবেলার খেলার সাথে ছিল সেই তো কাক, আমি তাকে ডাকি কোথায় খেলার সাথে সে তো কাক। সাথী, তুমি এসেছো সাথী। আচ্ছা আমি বড় বিপদের সাথী, তাই তোমাকে ডেকেছি। ওই এসে তো আমার এই বর্ণ অঙ্গরটি
আমার ঠোঁটে দিলা তুমি উড়ে গিয়ে আমার বাবার বাড়িতে দিয়ে আসো। আর মাথা নেড়ে বলো, তোমার বেহুলা পাটি দিয়েছে আমি আমি ধরি রে রে গগন চরণে আমি ধরি রে এ কাগার চরো ওহনে ঘুরে যে বস বস কাগা আমার বাপে আগারে রে কাগার ধরি চরণে রে কাগার ধরি চরণে আমার বাপে নামটি নামটি রে কাগা সায়ে সাউদাগারে রে কাগার ধরি চরণে রে কাগার ধরি চরণে আমার মায়ে নামটি নামটি রে কাগা সুন্দরী রে কাগার ধরি চরণে রে কাগার ধরি চরণে আমার বাপে পাহাড়ি বাড়ি রে কাগা নিজানি রে কাগার ধরি চরণে রে কাগার ধরি চরণে না খবর দিয়া দিয়া রে কাগা বেলা দিলা বাড়ি রে কাগার ধরি চরণে রে কাগার ধরি চরণে যাও সে তো কাক তুমি কাক। আমার এই বড় নম্বরটি নিয়ে তুমি যাও সে তো কাক।